আসতে অসুবিধা হয়নি তো? মুইন উত্তর দেবে কি, শাশুড়ির হাতের ছুরির দিকে তাকিয়ে আছে বিমূঢ় হয়ে। ওর দৃষ্টি অনুসরণ করে আলো লজ্জা পেয়ে তৎক্ষণাৎ হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে বলে, সরি বাবা। মুইন দৃষ্টি ঘুরিয়ে দেখছে বাড়ির সকলকে। তার বউ যেমন তার ধৈর্য নিয়ে খেলে, ঠিক তার শ্বশুর বাড়ির লোকেরাও। মুইন এগিয়ে গিয়ে সবার সাথে টুকটাক কথা বলে, ইরফানের সাথে কথা বলল। ইনশিরা দেখছে মানুষটাকে, খুব যে রেগেছে সেটা বলাই বাহুল্য। ঋতু তৎপর হয়, মুইনকে বলে, নিশ্চয়ই কিছু খাওনি, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমরা সবাই নিচে আছে। মুইন চাচি শাশুড়ির কথায় চুপচাপ মাথা নেড়ে উপরে উঠতে সামিন অবিশ্বাসের নজরে মেয়েকে দেখে বলল, কি করছো কি তুমি? জেগে কেন আছো? আমি কি জানি? ইনশিরা গাছাড়া ভঙ্গিতে জবাব দিয়ে হাসি চেপে রেখে দুলতে দুলতে দোতলায় উঠল। চঞ্চল পায়ে রুমের দরজায় পা রাখার সাথে সাথে মুইনর হাতের কবজি চেপে ধরে টেনে নিল ভিতরে। আসতে এসপি। ইনশিরা ছটফটিয়ে উঠে, কি আসতে? তুমি আমাকে কি পেয়েছো বলো? আমি তো মানুষ নই। আমাকে তুমি এক্স্যাক্টলি কি ভেবে বসে আছো বলো? শোধ নিচ্ছ? ওর ধমকে উল্টো হাসি আসে ইনশিরার। খিলখিলিয়ে হাসছে। মুইন হচ্ছে বিরক্ত, ধমকে বলে, এখন হাসি না থামালে আমি এখনই বেরিয়ে যাব ঘর থেকে, এখনই। কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই আমার, রাস্তায় রাস্তায় ঘুরবো। ইনশিরা হকচকালো। সে একটু বাড়াবাড়ি করেছে। রাগ ভাঙাতে মুইনের দুগালে আদরে হাত রাখলো। ওর হাত দুটো সরিয়ে দিল মুইন রেগে মেগে। ইনশিরা আবারও হাত রাখতে রাখতে বলল, আমি কিন্তু অনেক সুন্দর করে রাগ ভাঙাতে শিখে গিয়েছি। আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে? সেদিন এত তেজ দেখালে, বললে আমি তোমায় সময় দেই না, আমি ইচ্ছে করে করি। আর এই ক্রুশাল মোমেন্টে তুমি কি করেছো? তুমি ইচ্ছে করে করেছো, তাই না? ইনশিরা, বিয়ে শোধবোধ খেলা নয়, এবং বিয়ে শোধ নেওয়ারও খেলা নয়, বোঝো তুমি? হাসে ইনশিরা। আরে বাবা, সত্যিই ব্যস্ত ছিলাম। আমার থেকেও ব্যস্ততা বড় হয়ে গেল। হয়ে গেল। কি নিয়ে ব্যস্ত ছিলে তুমি? কি নিয়ে নয়, বলো কাকে নিয়ে? কাকে নিয়ে? ইনশিরার চোখের দৃষ্টি পাল্টে যায় মুহূর্তে। সেখানে এসে ভিড় করে যত রাজ্যের লজ্জা। মুইন তাকিয়ে আছে অবাক চোখে। ইনশিরার হাতটা ধরল ধীরে ধীরে তার আলতো হাতে এবং ধীরে ধীরে ওটা তার পেটে রাখলো। কাঁপছে ইনশিরা, গলার স্বর পাল্টে গিয়েছে নিমিষে। স্বামীর চোখের দিকে তাকে অস্ফুটে বলে, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ফরাজি, আজ খুব জ্বালিয়েছে জানো। মুইন তাকিয়ে আছে হতবিহ্বল হয়ে। ধীরে ধীরে তার বিস্মিত চোখ দুটো নিজের হাত দেখে, যে হাত ইনশিরার পেটে ছুঁয়েছে। সেকেন্ডে মুইন ঢোক গিলে অক্ষিপল্লব প্রশস্ত করে তাকিয়ে থাকে ইনশিরার পেটের দিকে। ইনশিরা বলে না কিছু, তাকিয়ে আছে। তার চোখে মুখে উপচে পড়ছে খুশি। চোখ দিয়ে এসপিকে আমন্ত্রণ জানাচ্ছে খুশির ভাগ করে নিতে। মুইন দীর্ঘক্ষণ কিছু বলে না, শুধু ধীরে ধীরে মেঝেতে হাঁটু গেড়ে বসে ইনশিরার পেটের সাথে গাল চেপে রাখে। ইসির কম্পিত হাতে ওর চুলে বুলিয়ে দিতে দিতে বলে, এত ব্যস্ত রেখেছে আমায়, একটিবার তোমার কথা মনে করতে দেয়নি। তুমি আবার হিংসা করো না কেমন? মুইন হাঁসফাঁস করে উঠে পরক্ষণে থিতু হয়ে লম্বা শ্বাস ফেলে নরম গলায় বলে, আমি তো সেবার এমনি বলেছিলাম, তুমি সিরিয়াসলি নিয়ে নিলে। ইসি তোমার মতো ছিল তো? তুমি তৈরি ছিলে তো? ইসি, আমি ইমোশনাল হয়ে বলেছিলাম বাচ্চার কথা, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে পেতে চাইনি। চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি ঝরছে ইনশিরার। লোকটা এত মায়া কেন করে তাকে, কেন? ধীরে ধীরে ইনশিরাও বসলো মেঝেতে মুইনের মুখোমুখি। চোখের পানি মোছে না আর। স্বামীর দুগাল ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, প্রস্তুত ছিলাম না এসপি। আমার এখন মনে হয় না মা হতে কোনো প্রস্তুতি লাগে। বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে বসে আছে নিস্তলায়। ভেবেছে হয়তো ইনশিরা মুইন ঝগড়া করছে কিছু নিয়ে। এর মাঝে ইরফান উঠতে চাইলে ইহান থামিয়ে দেয়। খবরদার, তুই যাবি না, তোর মুখ ঠিক নেই। দেখা যাবে বুঝে কথা বলতে গিয়ে মুইনকে খেপিয়ে দিছিস। জামাই মানুষ, একটু ইগো থাকবে না? ইরফান শুনল না। সবার কথায় ঘাটটা বাঁকা রাখার খুব শখ যে তার। লম্বা কদমে উঠল দোতলায়, দাঁড়িয়ে গিয়ে ইনশিরার ঘরের সামনে। দরজাটা হাট করে খোলা। খানিকটা এগিয়ে গিয়ে ভেতরকার দৃশ্যটা চক্ষু গোচর হতেই পা থামায় ইরফান। ইসি মুইনকে শক্ত করে ধরে রেখে কাঁদছে, আর মুইন তার বধূর গালে পরম আবেশে আদর মাখিয়ে দিচ্ছে। ইরফান তড়িৎ ঘুরে হন্তদন্ত হয়ে নামলো নিচে। চোখে মুখে অস্বস্তি ভাব। নিজের বেয়াক্কেলপনা দেখে সে নিজেই অবাক। ওর থমথমে মুখটা দেখে বড়রা কৌতূহলী দৃষ্টি ফেলতেই মুখ চোখ গম্ভীর করে ইরফান বলল, খুব ঝগড়া চলছে ওদের মাঝে। আমি তো ভয় পেয়ে চলে এসছে। তোমরা আবার কেউ ঝগড়া থামাতে চেও না। নাও গো অ্যান্ড স্লিপ। যার বউ তাকে ভাত বেড়ে খাওয়াতে পারবে।
ইরফানকে আগাগোড়া চেনে শান্তিনীরের প্রত্যেকটি লোক, বুঝে যায় ওর কথার বাচনভঙ্গি দেখে সবটা। মিটিমিটি হাসতে থাকে প্রত্যেকে। সকালে ঝুম বৃষ্টি দেখেই আলো খিচুড়ি বসিয়েছে। জামাই এসেছে, খিচুড়ির সাথে কালাভুনা করেছে, মুইন পছন্দ করে বলে। সকালবেলা নাস্তার টেবিলে সবাই একযোগে বসেছে। ইনশিরা বসেছে তার পাপার পাশে। সবার প্লেটে খিচুড়ি, কালাভুনা, সালাদ থাকলে ওর পেটে সেসবের সাথে রয়েছে 2টো সেদ্ধ ডিম, একটা বাটিতে কিছু বাদাম আর 1 কাপ দুধ। ওগুলোও দেখছে আর আশেপাশে তাকাচ্ছে। সবার মুখে তাকাতেই দেখে সবাই মিটিমিটি হাসছে। নাস্তার টেবিলে ইরফান ছিল না। মুইন আশেপাশে তাকিয়ে জানতে চাইল ওর কথা। ইলহাম মুখ বিকৃত করলো। শুধরাবে জীবনে, বাইক নিয়ে বেরিয়েছে, একটু সংকোচবোধ নেই, আল্লাহ বানিয়েছে এক পিস। পরিবারের সবাই যখন উপস্থিত তখন ঋতু কথাটা তুলে এবার ভাসুরের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, এই ধরনের ছেলেদের রিহ্যাব আর জেল হাজতে লজ্জা আসে না। এতদিনে আমি বুঝেছি ভাইয়া, আমার বড় ছেলের তো কোনো খবর নেই, ওর বিয়ের আশা আমি ছেড়ে দিয়েছে। আমি ইরফানকে নিয়ে ভাবছি। আপনারা যান, বড় জামাইও এসেছে, ওকে নিয়ে পুরুষরা সবাই যান প্রেরণার কাছে প্রস্তাব দিন, নয়তো আমি যাব। ওর কথাগুলো সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে। মুইন হঠাৎ বলে, কিন্তু মেজো আন্টি, প্রণমী রাজি হবে? কেন না, দেখলে না কি বেরোলো, ওদের বিয়ে রেজিস্টার হয়েছে এবং ওর কোনো অধিকার নেই আমার ছেলেকে তালাক দাও যতক্ষণ আমার ছেলেও দেয়। ওকে আসতে হবে, এসে আমার ছেলের সাথে সংসার করে দেখবে, তারপর যদি মনে হয় তালাক চাই তবে তালাক। এত খামখেয়ালিপনা আমি আর মানতে পারছি না। আহসান পরিবারের আমার অসহ্য লাগছে। ওই মেয়ে পাবে এত ভালো শ্বশুরবাড়ি? সরি, তোমরা কিছু মনে করো না, তবে ওই প্রেরণা আর প্রণামী দুজনেরই খুব ইগো। গতকাল যখন বাড়িতে এলো, যাওয়ার আগে আমি আড়ালে নিয়ে কথা তুললাম, পাত্তাই দিল না আমাকে। আলো হাসে। সেই ইগোওয়ালিকেই তো আবার চাইছিস ছেলের জন্য। লম্বা শ্বাস ফেলে ঋতু। না চেয়ে উপায় আছে, আমার ছেলের লাগবেই। পরিস্থিতি খুবই স্বাভাবিক। সামিন কোনো কথা বলছে না দেখে ঋতু বলে দেয়, চুপ করে থাকবেন না, এছাড়া সুন্দর আর কিছু হতেই পারে না এই পরিস্থিতিতে, সেটা আমার ছেলের জন্য আর ওই মেয়ের জন্য। এই কথাটা ওই মেয়ের দাম্ভিক বড় বোনের মাথায় ঢুকান। অনুরোধ আপনাকে ভাইয়া। সামিন ইয়াসার মির্জা তার মেজ ভাইয়ের বউয়ের অনুরোধ রাখলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ইলহাম মির্জা আর মুইনকে নিয়ে প্রথমে যাবেন প্রেরণার কাছে কথা বলতে। যা হয়েছে সবকিছু ভুলে দুপক্ষ বসে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রীতমের নতুন অফিসে তার নাম ডাকবে সবচেয়ে গুণী এবং মেধাবী একজন প্রোগ্রামার হিসাবে। 18 তলা ভবনের এই বিশালাকার সফটওয়্যার কোম্পানির রিসেপশনে এসে ইরফান খোঁজ পেয়ে যায় প্রীতমের। 13 তলায় 7 নম্বর কেবিনে রিসেপশনিস্ট কল করে প্রীতমকে বলল, স্যার কেউ দেখা করতে এসেছে, ইরফান মির্জা নামে। অবাক হবার মতো ধীর কণ্ঠে প্রীতম বলল, পাঠিয়ে দিন। কেবিনে ঢুকতে ইরফান দরজা চাপিয়ে দিল। প্রীতম প্রকট দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সে স্মিত হাসলো। তোকে স্যার বলছে যে? বস। ইরফান বসতে গেলে প্রীতম উঠে দাঁড়ায়, হালকা গলায় বলল, বসিস না, চল স্মোকিং জোনে যাই, সিগারেট খেতে ইচ্ছে করছে। ইনুর মেজো দাদা আবার মাইন্ড করবে না তো? হেসে ফেলে ইরফান। দুপাশে মাথা নেড়ে বলে, চল। অফিস অ্যাসিস্ট্যান্টকে 2টো ড্রিঙ্কসের কথা বলে প্রীতম আর ইরফান স্মোকিং জোনে গিয়ে দাঁড়ায়। রেলিং ধরে বাইরের দিকে দৃষ্টি রাখে প্রীতম। তারপর ফিচেল হেসে পাশে নম্র হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলে, ডোন্ট অ্যাক্ট। তুই আমার অফিস দেখতে এসেছিস, এমন বিল্লু বিল্লু ভাব তোর সাথে যায় না। বি ইরফান মির্জা, জেরে কাশ। ইরফান এক দৃষ্টে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর স্পষ্ট করে বলে, আমার আর তোর বোনের বিয়েটা ভাঙার চেষ্টা করিস না। প্রীতম জানতো ইরফান এটাই বলবে। সে দৃষ্টি বাইরের দিকে রেখে চুপ থাকে। এদিকে ইরফান বলতে থাকে, গতকাল সারা রাত ভেবেছি, ট্রাস্ট মি, এক ফোঁটাও ঘুমাইনি আমি। তোর বড় বোনের সাথে আমি পারবো না। এখনো খামখেয়াল করবে, কিছু স্টুপিড কথা বলে প্রস্তাব দিলে বলবে কি ভেবেছ, দয়া করবে আমার বোনকে বিয়ে করে? ওই দয়া চাই না আমাদের, ব্লা ব্লা ব্লা। আমার হেল্প দরকার তোর প্রীতম। আর চোখে তাকায় প্রীতম বলে, শুধু প্রীতম, সারা টালা লাগাবি না আগে পিছে। লম্বা শ্বাস ফেলে ইরফান। দেখ আমি সিরিয়াস মুডে আছি, প্লিজ বোঝ আমাকে এবং হেল্প কর। আমি কেন তোকে হেল্প করব আমার বড় বোনের বিরুদ্ধে গিয়ে? গাছাড়া ভঙ্গিতে বলে প্রীতম। এতক্ষণে অধৈর্য হয়ে ওঠে ইরফান। ছটফটে ভাব নিয়ে বলে, কারণ আমি তোর বোনকে ভালো রাখবো। তাই নাকি? এই কথা তো আমিও একদিন বলেছিলাম, বিশ্বাস তো করলে না, উল্টো মারলি। সব বুঝে শোধ নিচ্ছিস? ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে। প্রীতম হাসছে। ওর হাসি ইরফানের গা জ্বালানো। কিছুক্ষণ
হেসে হাসি থামিয়ে প্রীতম বলে উঠল। বোন চাই আমার। হুম, ইরফান জবাব দিল। ভালো রাখবি ওকে? কসম রাখবো। ছটফটে ভাব নিয়ে বলে ওঠে ইরফান। ঠিক তখনই সবেগে একটা প্রকাণ্ড ঘুষি পড়ল নাক বরাবর। মুহূর্ত যায় হতবাক হয়ে ইরফান তাকিয়ে আছে নাক চেপে ধরে প্রীতমের দিকে। মুখ দিয়ে টুটা সাউন্ড করলো না। প্রীতম পকেট থেকে টিস্যু পেপার বের করে এবার কণ্ঠে দরদ ঠেলে বলে, দেখি রক্ত বের হয়েছে। আরে হাত সরা। হতভম্ব ভাব কাটছে না ইরফানের। প্রীতম ওর হাত সরিয়ে নাক দেখলো, ঠান্ডা গলায় বলল, তোকে এরকম একটা ঘুষি মারা আমার বহুকালের শখ। এখন মনটা শান্ত হলো। আর হ্যাঁ, দেব তোকে আমার বোন দেব। ইরফান চুপচাপই তাকিয়ে আছে। প্রীতম হেসে উঠে হাসতে হাসতে পেট চেপে ধরে। ইরফান এবার দাঁতে দাঁত চেপে ওর কলার ধরে ঝাঁকুনি দিয়ে ওঠে। শালা তুই আসলে মিচকে শয়তান। কলার স্যার, মাথায় রাখ আমার বোন চাস কিন্তু তুই। ইরফান ছেড়ে দিল কলার। প্রীতম ধরালো সিগারেট, একটা ইরফানকেও দিল। এবার বেশ গম্ভীরতা নিয়ে বলল, চল সিরিয়াস আলাপে যাই। কথা হচ্ছে তুই যেমন গতকাল সারা রাত ঘুমাসনি, তেমনই আমিও ঘুমাইনি বোনের চিন্তায়। ভেবেছি সারা রাত, সিদ্ধান্তও নিয়ে ফেলেছি। কিন্তু বিধিভাম প্রণমী রাজি নয় রে। ও বলছে তালাক চাই। সিগারেটে রেখে চোখ তুলে তাকায় ইরফান। বুকে অসহ্য এক তীরের ফলা এসে বিঁধল, তবুও খামখেয়ালি ভাব নিয়ে বলল, ও অবুঝ, ওকে যে আমি একটু বোঝাবো সেজন্য তো একটু সময় চাই, সুযোগ চাই। ও আসুক আমার কাছে, আমার ঘরে এসে বুঝুক, দেখুক আমায়। এটুকু সুযোগ করে দে না রে। প্রীতম কিছুক্ষণ ওকে দেখলো, পরপর সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, সমস্যাটা হচ্ছে আপুর উপরে কথা আমি বলতে পারবো না, অন্তত প্রণমীর ব্যাপারে। প্রণমীকে মম ড্যাড শুধু জন্মই দিয়েছে। ওর ওপর এই পৃথিবীতে আপুর সব থেকে বেশি অধিকার। হতাশ চোখে তাকিয়ে আছে ইরফান। প্রীতম এগিয়ে যায়, একটা হাত ওর কাঁধে রেখে এবার নরম গলায় বলে, চিন্তা করিস না, উপায় একটা বের করবই। বিকেলে স্পোর্টস ক্লাবে আয় তোর পুরো গ্যাং নিয়ে। আমার গ্যাংও থাকবে। একটা মিশনে নামার প্রস্তুতি নিয়ে আসিস। একই সাথে সামিন, ইলহাম, মুইন আর ইহানকে দেখে অবাক হলেও প্রেরণা বুঝতে দেয় না। সে স্মিত হেসে তাদের স্বাগত জানায় নিজের ক্যাটারিং সার্ভিসের অফিসে। উঠে বিনয়ী হয়ে সালাম দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সামিন ওকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে বলে, ব্যস্ত হয়ে না, আমরা বসছি, তোমার সাথে আড্ডা দিতে এলাম। প্রেরণা বসলো। তবে এবার অবাক হয় না সামিনের কথায়। বয়স ও অভিজ্ঞতা তাকে বুঝতে শিখিয়েছে সব। সে বুঝেছে সবকিছুই। নির্বিকার চিত্তে এক পলক ইহানকে দেখে অপ্রস্তুত আর চটফটে দৃষ্টি সরিয়ে মঈনকে দেখে বিনয়ী সুরে বলে, মিষ্টি কোথায়? কি প্রেমও চলবে না একদম? মিষ্টি বাড়িতে পৌঁছে দিয়েছি, গিয়ে আয়েশ করে খাবেন। প্রেরণা খিলখিলিয়ে হেসে উঠে মঈনের কথার জবাবে। অ্যাসিস্ট্যান্ট এলো ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে, সাথে কিছু স্ন্যাক্স। প্রেরণা নিজেই উঠে কুটুম বাড়ির মানুষদের সার্ভ করে দিচ্ছিল। ইহান থমথমে মুখে নিচ্ছে শরবতের গ্লাসটা। এখানে তাকে টেনে এনেছে মঈন, যদিও সে জানে প্রেরণা কি সিদ্ধান্ত দেবে। ইয়াসার মির্জা মুরব্বী বলেই যে তার কথা গদগদ হয়ে এক ধাক্কায় প্রেরণা রাজি হবে, এমনটি ইহানের মনেই হয় না। তাই সে আসতে চায়নি। সবসময় ভদ্রমহিলার মুখে ঠাস ঠাস উচিত কথা শুনতে ইচ্ছা হয় না তার। ইলহাম যেন ছটফট করছে, তার ছটফটানি বাড়তে না দিয়ে সামিন গলা খাকারি দিয়ে শুরুতেই প্রেরণাকে বলে ওঠে, মা, জি। ইরফান ও প্রণমীকে নিয়ে কিছু কথা বলবো। শুনছি আঙ্কেল, শুরু করুন। এবার কিছুটা নার্ভাস সামিন নিজেই। বাড়ির জামাইকে নিয়ে এসেছে সাথে করে, এর সামনে এই মেয়ের বয়সী মেয়েটার হাতে অপমানিত না হতে হয় আজ। তবুও সে কিছু ভুল বলবে না, তার বিশ্বাস। দেখো, আমি জানি তুমি আপত্তি করবে, তবুও তুমি মাথা ঠান্ডা করে ভেবে দেখো। প্রণমী এবং ইরফানের উচিত কিছুদিন একসাথে থেকে নিজেদের সময় বা সুযোগ দেওয়া। অনুভূতি বদলায়, এটা তো মানো, তাই না? জি মানি, অনুভূতি বদলায়, কিন্তু আমি বা আমার বোন তো অনুভূতি বদলানোর সুযোগটাই দিতে চাইবো না ইরফানকে। তুমি কি তোমার বোনকে বিয়ে দিতে চাও না? চাও না ও সংসার হোক? হাস্যকর প্রশ্ন আঙ্কেল, অবশ্যই চাই। চারজোড়া চোখ উৎসুক হয়ে তাকিয়ে আছে প্রেরণা থেকে উত্তর জানতে। প্রেরণার অস্বস্তি হয়, নিমিষেই তা কাটিয়ে নিয়ে বলে, আমার একার নয়, এটা স্বয়ং প্রণমীর ইচ্ছে। আপনারা ওর সাথে কথা বলে দেখতে পারেন। তর্কাতর্কিতে না গিয়ে প্রেরণা বলে দিল সাফ সাফ। সামিন হতাশ চোখে তাকিয়ে রইল। ইহান তো নীরব দর্শক হয়ে দেখছে সব। সে জানে এই মহিলা টলার নয়। তবে মঈন এবার মুখ খুলল। দেখুন, আপনি ভাববেন না আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি। আমি যা বলছি সব নিরপেক্ষ কথা। প্রথমত, বিয়েটা মানেন না। হ্যাঁ, আমরা বলবো না অমন বিয়ে মানতে, ভুলে যান সব। আজ শুধু দেখুন,
বোনের জন্য প্রস্তাব এসেছে একটা ভীষণ ভদ্র পরিবার থেকে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরিবারের সবাই সর্বোচ্চ চেষ্টা করবে প্রণমীকে ভালো রাখতে, যেটা দরকার ওর। প্রণমীর এখন চারপাশে কিছু জীবন্ত শিল্ড প্রয়োজন, এটা ফ্যাক্ট, ইউ ক্যান ডিনাই। প্রেরণা হাসে প্রেরণা। অবশ্যই ডিনাই করছি না, তবে আমি একটা ফ্যাক্ট মনে করিয়ে দিই মঈন ভাইয়া, প্রণমী 4 দেয়ালের কামরায় তার স্বামীর সাথে জীবন পার করবে, শ্বশুরবাড়ির লোকেদের সাথে নয়। এবং আমার এখনো মনে হয় না ইরফান প্রণমীর জন্য সেরকম কেউ যাকে প্রণমীর দরকার। ইরফানকে কেমন মনে হয় এখন আপনার? দুরন্ত, ছটফটে স্বভাবের, অথচ আমার বোনটা শান্ত, অবুঝ, দুজন খাপ খাওয়াতে পারবে না। তাই আমি জোর করব না প্রণমীকে এই সম্পর্ক নিয়ে ভাবতে। ওর মত নেই, আমারও নেই। ইরফান ভালো ছেলে, ওর জন্য উপযুক্ত মেয়ে পেয়ে যাবে না এক চুটকিতেই। প্রণমীর প্রয়োজন ধৈর্যশীল কাউকে, প্রণমীকে আগলাতে যে ধৈর্য হারা হবে না। আমি তো হলফ করে বলতে পারি, যতটুকু চিনেছি ইরফানকে, ও আমার এই আজকের রিজেকশনেও নিতে পারবে না। চলে যাবে তুলে আনতে প্রণমীকে। ভীষণ অধৈর্য, ডমিনেটিং, জেদি একটা ছেলে, এবং এইসব বজায় থাকবে। ওর মন ভালো থাকুক, আমার বোনটা পদে পদে কষ্ট পাবে হঠাৎ হঠাৎ। কথাগুলো দৃঢ়তা নিয়ে বলে প্রেরণা, এবং ওখানে 4 জন পুরুষের একজনেরও সাধ্যি নেই তর্কে যাওয়ার। তারা কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। তবে মুইন বলল, অনুভূতি বদলানোর সাথে সাথে মানুষকে স্বভাব বদলায়, তার জন্য একটা কারণ লাগে, সত্য। আমি বিশ্বাস করি প্রণমী সেরকম একটি কারণ হতে পারে। যাই হোক, আমি শুরুতেই বলেছি আমি নিরপেক্ষ, মনের ওপর চাপ দেবেন না। যাই করবেন 100 বার ভেবে করবেন যে এতে প্রণমীর ভালো হবে কিনা, নিজের জেদ থেকে নয়। দ্যাটস অল। সামিন লম্বা শ্বাস ফেলে শেষবারের মতো বলে, আমি তোমার সিদ্ধান্ত নিতে পারলাম না মা। রাতে কল করব তোমাকে। তুমি সারাদিন ভাবো, ভালো করে ভাবো। ভেবে তোমার মন যা সায় দেবে সেটাই জানিও। আক্ষেপ থাকবে না আমার। আসছি। আলো দুপুর নাগাদ কল করলো সামিনকে। ব্যগ্র কণ্ঠে বলল, কি ব্যাপার? সেই যে সকালে বেরোলেন, এখন অবধি একটাও খবর নেই। প্রেরণা জানিয়েছে কিছু? শ্বাস ফেলে সামিন। প্রথমে না বলে, আমি রাত অবধি ভাবতে দিয়েছি, রাতে জানাবে। তোমরা খেয়ে নাও, আমরা কেউ বাড়িতে ফিরবো না দুপুরে। ওমা, কেন? মুইনকে অফিসটা ঘুরিয়ে দেখাই, ও তো কিছু দেখলো না এখনো। আমরা বাইরে খেয়ে নেব, সন্ধ্যা নাগাদ ফিরবো। কল কাটতে ঋতু আলোকে পাকড়াও করে জানতে চাইল, কি বলেছে? না করে দিয়েছি। তোর ভাইয়া তবু অনুরোধ করেছে রাত অবধি ভাবতে। ঋতুর মুখটা কালো হয়ে গেল নিমিষে। গজগজ করে উঠল। জানতাম আমি, দাঁড়াও দেখছি। তাড়াহুড়ো লাগিয়ে ঋতু শাড়ি পাল্টায়। তক্ষুনি আলো অবাক হয়ে জানতে চাইল, কোথায় যাবি? ইনু শ্বশুর বাড়ি। তোর মাথা খারাপ? যা কথা বলার তোর ভাইয়া বলুক, সবাই মিলে বিরক্ত করবো ওদের। আলোর আপত্তি তো ঋতু মানলই না। নিজের আলমারি থেকে সব থেকে দামি গলার সেটটা নিয়ে নেয় সাথে, এবং আলোকেও ছাড়লো না। টানতে টানতে নিয়ে গেল সাথে করে। পুরো রাস্তায় আলো বুঝিয়েছে, দেখ, কথা শোনাবি না ওদের। না না, কথা কেন শোনাবো আত্মীয়দের? দরজা খুলল প্রেরণা। অফিস থেকে ফিরেছে সে। ঋতু আর আলোকে দেখে অবাক হলো না। ঠান্ডা গলায় বলল, আসুন। ওদেরকে বসতে দিয়ে নিজে শরবত বানাতে চলে যায়। ইনু এসে শুকনো মুখে দাঁড়ায় বসার ঘরে। মেজমামিকে ঠিক লাগছে না তার কাছে। আচরণ অতিরিক্ত চঞ্চল। কে জানে আজকেই সিন ক্রিয়েট হবে এখানে। ঋতু সিন ক্রিয়েট করলো না, বরং নম্র হয়ে ডাকলো, প্রণামী। এলোমেলো বিছানায় শুয়ে ভাবুক হয়েছিল প্রণমী। মাথার মধ্যে কিলবিল করছে দুশ্চিন্তা। অ্যাক্সিডেন্টাল শাশুড়ির গলার আওয়াজ পেয়ে ধরফরিয়ে উঠে বসে। ওড়না সামলে ধীর পায়ে এগিয়ে যায় বসার ঘরের দিকে। প্রেরণা শরবত নিয়ে এসে আলো আর ঋতুর হাতে দিয়ে প্রণমীকে নিয়ে মুখোমুখি বসলো ওদের। সে জানে এখন কি কথা হবে, জবাবগুলো দিতে প্রস্তুত সে। শরবত ঋতু খায় না, কোনো রকম ভনিতা না করে দু বোনকেই বলে ওঠে, বউ নিতে এলাম। হক চকালো আলো। এই তবে ঋতুর পেটে ছিল, ছেলের জন্য মাথাটা খারাপ হলো নাকি? এখন এখানে ধুমধুমার না লেগে গেলেই হয়। প্রেরণার মুখভঙ্গি শান্ত বেশ। ঋতুর কথা জবাবে বলল, কে বউ? প্রণামী, আমার ছোট ছেলের বউ। হাসে প্রেরণা। হাসতে হাসতে বলে, আন্টি, অবুঝপনা করার চেষ্টার একটা লিমিট আছে। ওটা আদৌ বিয়ে? ওটা বিয়েই। বিয়ে বিয়েই। কবুল বলেছে না? কবুল বলেছে তো সৎ জ্ঞানে। আমার ছেলে জোর করেছে, মানলাম। তো তোমার বোন সারা জীবন সংসার করতে হবে এইটা ভেবেই তো কবুল বলেছে। তাহলে বিয়ে কি করে নয় ওটা? কবুল বলার পর আমার ছেলে ওকে ছেড়ে দেবে এইটা ভেবে নিশ্চয়ই কবুল বলেনি, তাই না?
রাগ চাপলো প্রেরণার মাথায়। আলো পড়েছে বিপদে। ঋতু এসব কি বললো আবোল তাবোল? এখন এখান থেকে অপমানিত হয়ে বেরোতে না হয়। প্রেরণা অপমান করলো না, শুধু ধীরে ধীরে বলল, আমার বোন কবুল বলেছিল, কারণ ও ভেবেছিল ওর সাথে খারাপ কিছু হবে, হয়তো ওর ইজ্জত চলে যাবে। ঘর সংসারের কথা ভেবে নয়। আপনি সম্ভবত বুঝতে পারেন না আন্টি, অথবা চান না বুঝতে, তাই আবারও বলা। ও আপনার ছেলেকে রেপিস্ট ভেবেছে, এবং মুসলিম মানসিকতার হওয়ায় ওর এলোমেলো মস্তিষ্ক তখন ভেবে নিয়েছে এমনি রেপ হবার থেকে বৈধতা দেয়া ভালো, বুঝলেন? থতমত খায় ঋতু। সে তো জানে সব, তবুও মায়ের মন যে মানে না। এবার সে ভীষণ আকুলতা নিয়ে বলে, আচ্ছা বিয়ে নয় ওটা, তাহলে এখন হোক না প্রেরণা, একটু মন নরম করলে কি হয়? প্রণবীর মুখটা ফ্যাকাশে হচ্ছে ক্রমশ, চোখের পাতা কাঁপছে, হাত মুঠি করে গুটিয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রেরণা সাফ সাফ গলায় বলে, এখনো হবে না বিয়ে। ইরফানের প্রতি চিরকৃতজ্ঞ আমি। ওকে নিজের ভাইয়ের মতো ভেবে নিয়েছি, তবে পাত্রকে আমার আর আমার বোনের পছন্দ নয়। ক্লিয়ার? আলো উঠে যেতে চাইলো। এখানে থাকলে লজ্জায় সে শেষ হয়ে যাবে। তবে ঋতু ওর হাতটা ধরলো টেনে। ছেলের জীবনের প্রশ্ন, মা হিসেবে চাইলো না হাল ছাড়তে। নারী মন নরম হতে কতক্ষণ? সে তাড়াহুড়ো ভঙ্গিতে ভ্যানিটি ব্যাগ থেকে গলার হাতটা বের করতে প্রেরণার চক্ষু চরক গাছ। ঋতু এগিয়ে যায় প্রণমীর দিকে, জেদ করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।